একটা সময়ের কথা, কৃষ্ণপুর নামের রাজ্যে মিথিলেশ রোজ নিজের নাপিতের জিনিসপত্র নিয়ে বেরোতো আর গ্রামের একটা গাছের কাছে বসে পড়ত, যেখানে লোকেরা তার কাছে চুল কাটাতে আসতো। আজ রাজার একজন দূত আসেন আর তাকে বলতে শুরু করে, আচ্ছা মিথিলেশ নাপিত কি তুমি? হ্যাঁ হ্যাঁ দাদা, আমিই তো। বলুন না, কি ধরনের চুল কাটতে চান আপনি? আমি চুল কাটতে চাই না। মহারাজ আদেশ দিয়েছিলেন যে রাজ্যে সব থেকে প্রসিদ্ধ নাপিতকে ডেকে নিয়ে আসতে। এটা তো আমার সৌভাগ্য যে আমার গুণের এত নামডাক হচ্ছে চারিদিকে। আপনি বলুন, কবে আসতে হবে মহারাজের কাছে? এখনই চলো তো, মহারাজের দাড়ি আর চুল কাটতে হবে তো। আচ্ছা চলো, যাচ্ছি এক্ষুনি। দূত মিথিলেশকে রাজার কক্ষ পর্যন্ত নিয়ে যায়। রাজা ইন্দ্রজিৎ নিজের কক্ষে বসেছিলেন আর দূতকে আসতে দেখে উনি তাকে বলেন, তাহলে এই হলো এই রাজ্যের সব থেকে গুণমানী নাপিত। আগে মহারাজ, লোকজন তো তাই বলে। এ তো আপনার বড় মুখে বলছেন, কিন্তু আমি আমার গুণের ওপরে অনেক ভরসা করি। তাহলে এসো, আমার চুল আর দাড়ি কেটে দাও। কিন্তু একটা কথা মনে রেখো, একজন রাজা পুরো রাজ্যের প্রতিনিধিত্ব করে, তাই ওনার মুখ একদম রাজার মতনই যেন দেখতে হয়, ঠিক আছে? আমি লক্ষ্য রাখবো মহারাজ। মিথিলেশ রাজার চুল কাটতে শুরু করে আর তার সাথেই ওনাকে অনেক ধরনের কথাও বলে। রাজা মিথিলেশের কথা আর তার কাজ দুটোই পছন্দ করেন। বাহ, খুব ভালো। তুমি সত্যিই দেখছি বেশ বড় সড় নাপিত, তাই না? এবার থেকে প্রতি 15 দিন অন্তর অন্তর তুমি এখানে চলে আসবে আর চুল কেটে দিয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। এইভাবেই মিথিলেশ কিছু মাসের মধ্যেই রাজার প্রিয় হয়ে ওঠে আর চুল কাটার সাথে সাথে সে দরবারেও বসতে শুরু করে। এই কথাটা মন্ত্রী অংশুমান একেবারেই পছন্দ করে না। আজ সে দরবারে মিথিলেশের জন্য একটা ষড়যন্ত্র বানিয়ে এসেছিল। মহারাজের জয় হোক। বলো অংশুমান, আজকে কি নতুন খবর নিয়ে এসেছো মনোরঞ্জন করার জন্য? আগে আমি একজন খুব ভালো একটা প্রশ্ন নিয়ে এসেছি। তা বলো বলো, কি প্রশ্ন বলো? আজ্ঞে মহারাজ, আমি এটা প্রশ্ন করতে চাইছিলাম যে আপনার দাড়িকে কি কেউ ছুঁতে পারে? যদি কেউ দাড়ি ছুঁতে পারে তাহলে তার সাথে কি হবে? আপনি কি কথা বলছেন? এর জন্য ওকে কারাগারে ভরে দেওয়া হবে তো? ক্ষমা করবেন দূত মশাই, কিন্তু এমন একজন ব্যক্তি এই সভাতে বসে রয়েছে, তাহলে এখন কি করি বলুন তো আমরা? আমি আদেশ দিচ্ছি, ওকে এক্ষুনি কারাগারে ভরে দেওয়া হোক। বলো মন্ত্রী, কে সেই দ্রোহী? আপনার নাপিত মিথিলেশ। আগে কিন্তু মহারাজ আদেশ দিয়ে দিয়েছে দূত, তাই সেই আদেশ আর ফিরিয়ে নেওয়া যাবে না। মন্ত্রী, তুমি তো একটা বিশাল বড় সমস্যা তৈরি করলে এটাকে। তুমি আমাকে কথার জালে ফাঁসিয়ে দিয়েছো, তাই না? আমি এমনটা কিছুই করিনি মহারাজ, এবং আপনাকে যে কোনো আদেশ দেওয়ার আগে একবার ভেবে দেখা উচিত, তাই না? মহারাজ অনেক চিন্তিত হন। একদিকে ওনার পুষ্টি না করার ভুল আর অন্যদিকে মন্ত্রীকে অবাক করে দেওয়ার কথা। মহারাজ, আপনি আপনার আদেশ ফিরিয়ে কেন নিচ্ছেন না? আপনি তো মহারাজ, তাই না? এসব তুমি কি বলছো? একবার ভেবে দেখুন মহারাজ, এই আদেশ আপনার জন্য একেবারে জঘন্য হতে পারে। কিন্তু তুমি কি মহারাজকে হুমকি দিচ্ছ? না 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 মহারাজ, আমাদের রাজ্যের একজন নাগরিক হিসেবে আমি ন্যায় বিচার চাইছি। তুমি কি বলতে চাইছো মহারাজ? আমি এটাই বলতে চাইছি, আপনি শুধু এই কাজের জন্য আমাকে দণ্ড দিচ্ছেন, নাপিত হই বলে, আর ওটা আমার কাজ, আপনি আমাকে ছেড়ে দিন। আমি তো শুধু এটাই বলছি যে আরও তো রয়েছে যারা এই অপরাধ করেছে আগে। কে সে? নামটা বলো একবার। আপনার দুজন নাতনি, আমি নিজের চোখে দেখেছি যে ওরা কিভাবে আপনার কোলে উঠে আপনার চুল আর দাড়ি নিয়ে খেলা করে, তাই না? খুব বুদ্ধি দেখছি তোমার। সত্যি তোমাকে কোনো দণ্ড দেওয়াই হবে না। আমি তো শুধু পরীক্ষা করছিলাম পরিস্থিতিতে তুমি কি করবে। কিন্তু মহারাজ, কিন্তু কোনো কথা হবে না মন্ত্রী। তুমি যেটা করেছো সেটা একটা ছেলে খেলা হিসেবে আমি ক্ষমা করে দিচ্ছি, বুঝলে? কিন্তু 1 মাস পর্যন্ত তুমি এই দরবারে একজন স্ত্রীর মতনই আসবে। আগে যেমনটা আপনি বলবেন মহারাজ, আমায় ক্ষমা করে দেবেন। আর মিথিলেশ, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা তোমার বুদ্ধির জন্য তোমাকে উপহার হিসেবে দেব। মিথিলেশ মাথা নত করে প্রণাম জানায়।
এখন মন্ত্রী নিজের কোনো প্রমাণ ছাড়া ষড়যন্ত্রের জন্য শাস্তিও পায়, আর মিথিলেশের সম্মান রাজার চোখে আরও বেড়ে যায়। কিন্তু মন্ত্রী অংশুমানের জ্বালার আগুন আরও বেশি জ্বলে ওঠে। নিজের বাড়িতে এসে সে নিজের বাবার কাছে চলে যায়। বাবা, আমি ওই নাপিতটাকে ছাড়বো না। আপনি তো পূর্বমন্ত্রী ছিলেন আগের রাজার কার্যকলাপের সময়, আপনি কিছু করবেন না। কিন্তু কি হয়েছে বলো তো? অংশুমান পুরো ঘটনা নিজের বাবা ঘনশ্যামকে বলে দেয়। তার পিতা খুব রেগে ওঠেন। ওই নাপিতের জন্য তুমি স্ত্রী হিসেবে তোমাকে যাবে? আমার কাছে একটা খুব ভালো উপায় রয়েছে, মন দিয়ে শোনো। ঘনশ্যাম নিজের পরিকল্পনা তার কানে কানে বলে দেয়, আর অংশুমানের চোখ চমকে ওঠে। দেখতে দেখতেই 1 মাস কেটে যায়, আর আজ মন্ত্রী অংশুমানের শাস্তি অনুযায়ী তার শাড়ি পরার শেষ দিন ছিল। সে সভাতে নিজের বাবা ঘনশ্যামের সাথে এসেছিল। এসো মন্ত্রী, কি হয়েছে? পূর্বমন্ত্রীকেও সঙ্গে করে নিয়ে এসেছো দেখছি। আসলে বাবার অকস্মাৎ মৃত্যু হয়ে যায় তো, আর কিছুদিনের জন্য উনি স্বর্গেই থেকে যান আর কি। আচ্ছা, তা স্বর্গে কেমন ছিল ঘনশ্যাম? তুমি কি আমার পূর্বপুরুষের সাথে দেখা করেছো? হ্যাঁ, অবশ্যই দেখা হয়েছে। ওরা সবাই রাজসিক জীবন কাটাচ্ছে, খাবার দাবার খুব ভালো ওখানকার, কিন্তু ওদের মধ্যে একটা দুঃখ ছিল। তার মানে আমি কি কিছু কিছু ভুল করেছি এই রাজ্য সামলাতে গিয়ে, নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে? না না মহারাজ, না না, আপনার জন্য ওরা খুব খুশি। তাহলে বলো, ওরা কি জন্য দুঃখিত রয়েছে বলো। আসলে মহারাজ, স্বর্গে কোনো নাপিত নেই তো, আর ওদের দাঁড়িগুলো মাটি অবধি পড়ে গেছে। আপনার নাপিতকে ওরা স্বর্গ থেকে দেখেছেন তো, তাই ওরা চাইছেন যে এই ব্যাপারে আপনি কিছু করেন। আচ্ছা, কিন্তু আমরা কি করব? আমরা তো এখান থেকে কোনো নাপিতকে পাঠাতে পারবো না। আচ্ছা, আমাদের মিথিলেশ নাপিতকে অগ্নি দিতে হবে আর ওর অন্তিম সংস্কার করতে হবে, কিন্তু এটা তো একটা খুন হয়ে যাবে। না মহারাজ, সেরকম হবে না। ও যেই চুল কেটে দেবে, ও আবার সঠিকভাবে আপনার কাছে পাঠিয়ে দেবে। আচ্ছা, তাই নাকি? অবশ্যই সত্যি মহারাজ, তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে মিথিলেশ, তুমি ব্যবস্থা করো, আর নিজের চুল কাটার সমস্ত পয়সা আমার কাছ থেকে নিয়ে নাও। কোনো কষ্ট যেন ওদের না হয়। যেমনটা আপনি বলবেন মহারাজ, কিন্তু আমার একটা বিনতি রয়েছে। সেটা কি? এর খবর আমাকে আমার বাড়ির লোককে দিতে হবে, আর ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থাও করতে হবে, কারণ যতদিন আমি স্বর্গ থেকে না ফিরে আসি, যাতে কোনো সমস্যা ছাড়া আর আমার চিন্তা করে ওরা থাকতে পারে। ঠিক আছে, তা তোমার কত সময় লাগবে? 1 মাস মহারাজ। 1 মাস ওদের সাথে আমি কাটাবো, তারপরে কে জানি কবে সুযোগ পাবো। ঠিক আছে মিথিলেশ, 1 মাস পরে দেখা হচ্ছে কিন্তু। দেখতে দেখতেই 1 মাস আরও কেটে যায়, আর সবাই নিশ্চিত করে যাওয়া জায়গাতে পৌঁছে যায়, যেখানে একটা লাকড়ির ঢের ছিল। শুধু অংশুমান আর ঘনশ্যাম ওখানে উপস্থিত ছিল। এখন ওই নাপিত আর মহারাজ তো এলো না দেখছি। আমার তো মনে হচ্ছে ওই নাপিত পালিয়ে গেছে। বেটা পালিয়ে গেছে, তাও ভালোই, তাই না? আর যদি এখানে আসে, তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিকই বলেছ বাবা। তক্ষুনি ওখানে রাজার সাথে মিথিলেশ নাপিত নিজের অস্ত্রের বাক্স নিয়ে চলে আসছিল। এটা দেখে ঘনশ্যাম আর অংশুমান অবাক হয়ে যায়। পূর্বমন্ত্রী মশাই, আপনি এরকম চমকে যাচ্ছেন কেন? না না ভাই, না 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 না, আমি ভাবছিলাম যে তোমার সাথে অনেকদিন পরে আবার দেখা হবে তো। মহারাজ, অগ্নিটা আপনি দেবেন, ঠিক আছে? এবার আমি এই ভূষার মধ্যে ঢুকে পড়ছি। মিথিলেশ ঘাসের মধ্যে ঢুকে যায়, আর মহারাজ কিছুক্ষণের মধ্যেই আগুন লাগিয়ে দেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে কারোর আওয়াজই বেরোয় না, আর এরকম মনে হলো যেন শুধু ঘাসই জ্বলছিল। মনে হচ্ছে তুমি ঠিক কথাই বলেছিলে ঘনশ্যাম। এবার মিথিলেশ স্বর্গে আমার পূর্বপুরুষদের চুল দাড়ি কেটে দেবে। অবশ্যই মহারাজ, খুবই আনন্দের খবর এটা। মহারাজ খুবই খুশি হলেন, আর তার সাথেই দুজন বাবা ছেলেও, আর দুজনের খুশির কারণ আলাদা ছিল। 3 মাস কেটে যায়, কিন্তু এখন পর্যন্ত নাপিত ফেরে না। রাজার চিন্তা হতে শুরু করে।
তখন উনি মন্ত্রী আর তার পিতা ঘনশ্যামকে ডেকে পাঠান। মহারাজের দাড়ি আর চুল অনেক বড় হয়ে গেছিল, কারণ এখন উনি অন্য কোনো নাপিতের কাছে চুল কাটাচ্ছিলেন না। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। এই নাপিত এখনো ফিরল না কেন? এতদিনে তো ফিরে আসা উচিত ছিল। হতে পারে ওনাদের স্বর্গ খুব ভালোবেসে ফেলেছে, তাই না? আমি নাপিতের অপেক্ষায় চুলদাড়ি কাটিনি, জানি না ওখানে কি করছে বেটা। কোনো ব্যাপার না মহারাজ, আপনি অন্য নাপিত খুঁজে নিন না। তক্ষুনি দরবারে নাপিত চলে আসে। মিথিলেশকে দেখে ঘনশ্যাম আর অংশুমান প্রচন্ড অবাক হয়। এসো মিথিলেশ, আমি তো ভাবলাম তোমার অপেক্ষা করতে করতে আমি বুড়ো হয়ে যাব। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনার পূর্বপুরুষরা ওখানে আমাকে আটকে রেখেছিলেন যে। আচ্ছা, তা ওখানকার অবস্থা কেমন বলো মিথিলেশ, বলো। খুব ভালো মহারাজ, খুব ভালো ভালো খাবার, খুব ভালো বিছানা। ওখানে সবার চুল দাড়ি কাটাও শিখিয়ে দিয়েছি সবাইকে। আচ্ছা, আমাকে আরও বলো স্বর্গের ব্যাপারে বলো। মহারাজ, ওখানে একটা সমস্যা রয়েছে জানেন তো। বলো বলো, কি সমস্যা রয়েছে ওনাদের, আমি এক্ষুনি ঠিক করে দেব। মহারাজ, আসলে স্বর্গের দুজন মন্ত্রী এই কদিন আগেই পৃথিবীতে জন্ম নিয়েছে, তাই দুজন বুদ্ধিমান আর ওদের মনোরঞ্জন করতে পারে এমন মন্ত্রীর দরকার রয়েছে জানো তো। পূর্বমন্ত্রী ঘনশ্যামের খুব প্রশংসা করলেন আর স্বর্গে আবার ডেকে পাঠিয়েছেন আর কি। আচ্ছা, আর অন্য মন্ত্রীর জন্য কাকে পাঠাবো তাহলে? মহারাজ, উনি স্বর্গ থেকে অংশুমান বাবুকে শাড়ি পরে দেখেছেন তো, আর খুব হেসেছেন, আর উনি বললেন যে এনাদেরকেও সঙ্গে পাঠিয়ে দিও। তার ব্যবস্থা নেওয়া হোক, দুজন মন্ত্রীকে আজকেই পাঠানো হবে। না মহারাজ, রাজ্যের কাজকর্ম তো দেখতে হবে। তুমি সেসব নিয়ে ভেবো না, আমি আর মিথিলে সব দেখে নেব। আর তোমাদের পরিবারে তোমরা দুজনই তো রয়েছে, তাই না? তাই অপেক্ষার তো কোনো অবকাশ নেই, ঠিক আছে? তাই আজকে তোমাদের দুজনকে স্বর্গে অবশ্যই পাঠানো হবে। না মহারাজ, না, এমনটা করবেন না মহারাজ। আমার কোনো ভুল নেই, সব ভুল বাবার। বাবা এই উপায় আমাকে বলেছিলে। আরে তুই ছেলে নাকি শত্রু? মিথিলেশকে মুক্তি পাওয়ার জন্য তুই তো আমার কাছে এসেছিলি রে। তোমরা দুজনে সব কি বলতে শুরু করলে? মহারাজ, আসলে এরা দুজন আর কি বলবে, আমি বলছি মহারাজ, আসলে স্বর্গের কোনো রাস্তাই নেই, আর না কখন আমি স্বর্গে গেছি। এরা ষড়যন্ত্র করেছিল যাতে আমি রাজ্য ছেড়ে দিই বা মরে যাই, কিন্তু আমি পালিয়ে যাইনি। 1 মাসের সময়ে ভূষার চিতার নিচে আমি একটা সুড়ঙ্গ খুঁড়ে বের করি আর ওখান থেকে পালিয়ে যাই। এসব কি আজেবাজে হচ্ছে ঘনশ্যাম আর অংশুমান? তোমাদের দুজনকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। আমার আর পূর্বপুরুষদের নিয়ে তুমি উপহাস করেছো আর মিথিলেশকে মারা ষড়যন্ত্র করার জন্য, ঠিক আছে? আমি তোমাদের দুজনকে আজীবন কারাবাসে বন্দি করে দিলাম। হ্যাঁ, না মহারাজ, না, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। দুজনে চিৎকার করতে শুরু করে, কিন্তু দুজন সৈনিক ওদের দুজনকে ওখান থেকে নিয়ে যায়। মিথিলেশ নাপিতের বুদ্ধিমত্তা রাজ্য থেকে দুজন ভ্রষ্ট ব্যক্তিকে শাস্তি পাওয়ায়। চালাক নাপিতের বুদ্ধিতে খুশি হয়ে রাজা তাকে অনেক রকমের আভূষণ দিয়ে দেন। তারপর থেকে মিথিলেশ রাজার একজন খুবই বড় সহায়ক হয়ে দাঁড়ায়।